আমরা বলি আমরা গতদিন পর্যন্ত 5টি অনুপাত শিখেছি। আজকে আমরা নতুন করে আরও 5টি অনুপাত শিখব। সেই 5টি অনুপাত শেখার আগে আমি ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে নিচ্ছি, কারণ উদাহরণটা এ লক্ষ্যে আনতে হচ্ছে আমাদের আজকের অনুপাতগুলি থাকবে আবর্তন, ঘোরা, আবর্তনের উপর আজকের অনুপাতের আলোচনা থাকবে। আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসাবে দেখাই, আমাদের কম বেশি সবারই বাসায় ইলেকট্রিক পাখা আছে। তোমরা লক্ষ্য করো আমার হাতেও একটি ইলেকট্রিক পাখা। এই ইলেকট্রিক পাখাটা আমি যদি ঘুরাতে থাকি, দেখো এটা ঘুরতে আছে, ঘোরে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ঘন্টায় কতবার ঘোরে অথবা মিনিটে কতবার ঘোরে। এই যে মিনিটে যতবার ঘোরে এটাকে বলা হচ্ছে ঘোরা, আর ভালো বাংলায় আবর্তন। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষিত মজুদ অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যে পরিমাণ পণ্য ব্যবসায় সংগ্রহ করি, সব পরিমাণ পণ্যই বিক্রি হয়ে যায় না। কিছু পণ্য আমাদের গুদামে অর্থাৎ আমাদের স্টোর রুমে থেকে যায়। এই পণ্যগুলি কিছুদিন পর্যন্ত আমাদের গুদামে রক্ষিত থাকার পরই তা আবার বিক্রয় করা হয়। এমনভাবে যদি দেখা যায়, আমরা একটা উদাহরণের অবতারণা করি। তুমি শীতের কাপড়ের ব্যবসা করো। শীতের কাপড়ের সব থেকে ভালো কাপড় যেটা, সেটা হচ্ছে তুলার লেপ। এই লেপের ব্যবসা করো। এখন শীতকাল, এখন কম বেশি দেখা যায় যে এটির বিক্রয় চলমান, মানুষ এটা এখন ক্রয় করছে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসবে অর্থাৎ গরমের সময় আসবে, তখন এটি কেউ ক্রয় করবে না। অর্থাৎ এটা বছরে একবার বসে থাকে, একবার বিক্রয় কার্যক্রম পরিচালিত হয় বা বিক্রয় কার্যক্রম চলমান থাকে। এই ক্ষেত্রে তুলার মজুদের ক্ষেত্রে আমরা এর আবর্তন বলতে পারি এক। আমরা উৎসবের উপলক্ষে বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি। তোমরা যারা আমার সাথে পরিচিত তারা দেখেছো যে আমি সাধারণত পাঞ্জাবি পরিধান করি না। সাধারণত গেঞ্জি বা টি শার্ট যেটাকে তোমরা বলো, অথবা শার্ট, এটা পরে সাধারণত তোমাদের সামনে আমি অভ্যস্ত, বা তোমরা আমাকে এই চেহারাতেই চিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি উৎসব উপলক্ষে অর্থাৎ বিগত যে পূজা গেল, এই পূজা উপলক্ষে পাঞ্জাবিটা ক্রয় করেছি। তো উৎসবের উপলক্ষে মানুষ ভিন্ন আঙ্গিকের পোশাক ক্রয় করে। আমাদের বাংলাদেশে সাধারণত 3টি উৎসব হয়, 2টি ঈদের, একটি পূজার। ঈদের এবং পূজার এই পোশাকগুলো বছরে 3বার বিক্রি করা যায়। অবিকৃত অবস্থায় যদি থেকে যায় তাহলে 3বারই অবিকৃত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ একজন পোশাক বিক্রেতা পোশাকের মজুদ রাখতে হয় বছরে 3বার। অর্থাৎ ওই পোশাক বিক্রেতার মজুদ আবর্তন হবে 3। আমরা আবর্তনের সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলাম। আমরা এখন চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো, গতদিন আমাদের শেখা 1 থেকে 5 ক্রমিক পর্যন্ত অনুপাত ছিল। 6 থেকে 10 ক্রমিক পর্যন্ত অনুপাত হোয়াইট বোর্ডে দেওয়া আছে। 6 নম্বর অনুপাতটা দেওয়া আছে মজুদ আবর্তন অনুপাত, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। 7 নম্বরে আছে দেনাদার আবর্তন অনুপাত, নিট ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার। 8 নম্বর আছে পাওনাদার আবর্তন অনুপাত, নিট ধারে ক্রয় ভাগ গড় পাওনাদার। মোট সম্পত্তির আবর্তন অনুপাত, নিট বিক্রয় ভাগ মোট সম্পদ। ব্র্যাকেটে লেখা আছে কাল্পনিক সম্পদ বাদ যাবে আর বাদ। 10 নম্বরে আছে চলতি সম্পদের আবর্তন অনুপাত, নিট বিক্রয় ভাগ চলতি সম্পদ। আমি ধীরে ধীরে হোয়াইট বোর্ডে লেখা শব্দগুলো
উচ্চারণ করলাম, তোমরা দেখতে পাচ্ছ লেখার অস্পষ্টতা, শাব্দিক আকারের পরিবর্তনের জন্য কখনো কখনো লেখাটা বোঝা যায় না। আমি এর জন্য তোমাদেরকে সাথে সাথে পড়ার সমস্যা যেন না হয় তোমাদের সঙ্গে সহযোগিতা করলাম। তোমরা এটা লিখে নিয়েছ। আমাদের এখন ব্যাখ্যার প্রয়োজন। লেখা শেষ, ব্যাখ্যার প্রয়োজন। তোমরা হোয়াইট বোর্ডে প্রথমেই লেখা দেখেছ মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সংজ্ঞাটা আমি তোমাদের কাছে প্রথমেই দিয়ে নিলাম যে মজুদ আবর্তন অনুপাতটা আসলে কি। সেক্ষেত্রে আমি তোমাদের দেখো একটা সিলিং ফ্যানের উদাহরণ দেখিয়েছিলাম যে সেটা কিভাবে আবর্তিত হচ্ছে, কিভাবে ঘুরছে, ঘূর্ণায়মান দিকটাকে ব্যাখ্যা করলাম। এই জন্যে মজুদ আবর্তন অনুপাতের ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়, আসলে যে পরিমাণ পণ্য আমরা বাজার থেকে ক্রয় করি ওই ক্রয় মূল্যকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয় না, বা ক্রয়কেই বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে ধরা হয় না। কারণ এই কৃত পণ্যের সঙ্গে পরিবহন খরচ যুক্ত হতে পারে। কৃত পণ্যের থেকে কিছু পণ্য অবিকৃত অবস্থায় স্টোর রুমে অবশিষ্ট থাকতে পারে। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, একটি পণ্য আমার ক্রয় করতে ৯৫,০০০ টাকা লাগলো, পরিবহনে ৫,০০০ টাকা ব্যয় হলো, মোট ব্যয় ১,০০,০০০ টাকা। এর অর্ধেক পরিমাণ পণ্য আমি বিক্রি করতে পারলাম। তাহলে অর্ধেক পরিমাণ পণ্যের মূল্য ছিল ৫০,০০০ টাকা, কিন্তু যে পণ্যটা অর্ধেকটা তুমি বিক্রি করেছো তার সম্পূর্ণ অংশের ক্রয় মূল্য ছিল ১,০০,০০০ টাকা। এজন্য তুমি যদি বলো যে আমি ১,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করেছি বা ক্রয়কৃত ১,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করেছি, তাহলে হিসাবটা কিছুটা ভুল হবে। এক্ষেত্রে কত অংশ বিক্রি করা হয়েছে? অর্ধাংশ। সেই অর্ধাংশের মূল্য হিসাব করে ক্রয় মূল্য হিসাবে তার দাম হচ্ছে ৫০,০০০ টাকা। এই অর্থে বলা যেতে পারে বিক্রিত পণ্যের ব্যয় ৫০,০০০ টাকা। আমরা উদ্দীপকে দুই ধরনের মজুদ লক্ষ্য করব। 1 প্রারম্ভিক মজুদ, 2 সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2 আমাদের বের হবে গড় মজুদ। আমরা কিছু কিছু উদ্দীপকে লক্ষ্য করব প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া নেই। আবার সমাপনী মজুদ দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে যদি একটি মজুদ পণ্য থাকে তাকে গড় মজুদ পণ্য ধরে আমরা সমস্যার সমাধান করে অগ্রসর হব। অর্থাৎ উদ্দীপকে যদি একটি মজুদ পণ্য থাকে তখন তাকে 2 দ্বারা ভাগ দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র ওই একটি মজুদ পণ্যকেই আমরা গড় মজুদ পণ্য হিসাবে ধরে নেব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, গড় মজুদের ব্যাখ্যা পেয়ে গেলাম। আমরা অগ্রসর হচ্ছি এখন দেনাদার আবর্তন অনুপাতে। এই দেনাদার আবর্তন অনুপাতে উদ্দীপকে দেওয়া থাকবে নিট ধারে বিক্রয়। অনেক ক্ষেত্রে এমন হতে পারে শুধু বিক্রয় উদ্দীপকে দেওয়া আছে, ওই বিক্রয়কেই আমরা নিট ধারে বিক্রয় ধরে নেব। অর্থাৎ যেটা উদ্দীপকে বিক্রয় থাকবে এটাই নিট ধারে বিক্রয়, এটাই বিক্রয়। ওই বিক্রয় দ্বারা ওই বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করলে আমরা সমস্যার সমাধান পাব। তবে গড় দেনাদার সম্পর্কে আমাদের আরো একটু বিস্তৃত ধারণা নেওয়ার প্রয়োজন। এখানে তোমরা লক্ষ্য করেছিলে প্রারম্ভিক যোগ সমাপনী একে 2 দ্বারা ভাগ করে গড় দেনাদার বের করা হয়েছিল, গড় মজুদ বের করা হয়েছিল।
প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2 এর মাধ্যমে গড় মজুদ বের করা হয়েছিল। কিন্তু দেনাদারের ক্ষেত্রে প্রারম্ভিক আর প্রাপ্য হিসাব যেটা আর কি, প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য বিল এ দুটিকে যোগ করব, কিন্তু আমরা একে 2 দ্বারা ভাগ করব না। কেন? দুটি 2 প্রকৃতির হিসাব। এখানে প্রাপ্য হিসাবটা সরাসরি যাদের কাছে ধারে বিক্রি করা হয়েছে এবং টাকাটা নগদে পাওয়া যাবে। আবার প্রাপ্য বিল হচ্ছে নির্দিষ্ট সময় অন্তে চুক্তিকৃত অর্থ আর ধারে বিক্রয়ের অর্থ পরিশোধের চুক্তি বিশেষ, একটি চুক্তি আর একটি নগদ, অর্থাৎ একটি নগদে পাওয়া যাবে, একটা চুক্তি অনুসারে পাওয়া যাবে। একটি কাগজি দলিল, একটি মৌখিক দলিল, দুটি একই রকমের নয়। এই জন্য একে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করি না, আমরা সরাসরি এখানে দুটিকে যোগ করে দেখানোর কাজ করব। একই ঘটনা দেখো আছে 8 নম্বরে পাওনাদার আবর্তন অনুপাত। সেখানে উদ্দীপকটাই লেখা আছে নির্ধারে করায়। যদি উদ্দীপকে নির্ধারে করায় না থাকে, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় পাওনা দেওয়ার দ্বারাও আমরা এটাকে বের করতে পারি। অর্থাৎ গড় পাওনাদারের ক্ষেত্রেও এখানে 2 দ্বারা ভাগ করার দরকার নাই। প্রদেয় হিসাব, প্রদেয় বিল এ দুটিকে যোগ করে যে পরিমাণ টাকা হবে, নির্ধারে করায়কে সম পরিমাণ টাকা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব পাওনাদার আবর্তন অনুপাত। আমরা চলে আসলাম 9 নম্বরে মোট সম্পত্তির আবর্তন। এখানেও বলা হলো নির্বিক্রয় ভাগ মোট সম্পদ। তোমরা দেখো সম্পদের দিকে এমনটি লেখা থাকে ব্যাংক জমা, লেখা থাকে নগদ তহবিল, সমাপনী মজুদ, সুনাম, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন। তো এই যে প্রাথমিক খরচ, এই প্রাথমিক খরচের বিপরীতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পদ থাকে না। বিলম্বিত বিজ্ঞাপন, কোনো একটা ক্ষেত্রে কোনো একটা জায়গায় তুমি বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ ব্যয় করো। এই বিজ্ঞাপন সাধারণত কিসে হয়? একটা বিলবোর্ডের মতো হতে পারে, লোহা দ্বারা প্রস্তুত, লোহাটা ফেরতযোগ্য, কিন্তু লেখার কালি, শ্রমিকের মজুরি এটা ফেরতযোগ্য নয়। অর্থাৎ এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটা এই অর্থে অদৃশ্যমান বলা হচ্ছে, অর্থাৎ একে আর দৃশ্যমান করা যায় না। রঙের টাকা, মজুরির টাকা একে নগদে পরিণত করা সহজসাধ্য নয়। এই অর্থে আমরা যদি দেখি কোনো উদ্দীপকে সমাপনী মজুদ, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, সুনাম এই জাতীয় সম্পদ থাকে, তাহলে আমরা মোট সম্পদের থেকে এ জাতীয় অস্পর্শনীয় সম্পদ বাদ দিয়ে মোট সম্পদটাকে খাঁটি মোট সম্পদে পরিণত করে নেব। অর্থাৎ মোট সম্পদের থেকে অস্পর্শনীয় সম্পদ বাদ দেওয়ার পরে যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে তাকে আমরা মোট সম্পদ হিসাবে ধরে নেব। আমরা চলে যাচ্ছি 10 নম্বরে চলতি সম্পদের আবর্তন অনুপাত নির্বিক্রয়। উদ্দীপকে দেওয়া থাকবে চলতি সম্পদ আমাদের গত দিনের পাঠদান কার্যক্রমে আলোচিত, অর্থাৎ আমরা গতদিন এটার পরে শিখেছিলাম। আমি এর জন্য এটা আর আলোচনা করছি না। তাহলে আমরা আজকে নতুন করে শিখলাম গড় মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। আমরা শিখলাম গড় দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল যোগ হবে 2 দ্বারা, ভাগ হবে না। আমরা শিখলাম গড় পাওনাদার,
পর্দেয় হিসাব, পর্দেয় নোট যোগ হবে, 2 দ্বারা ভাগ হবে না। আমরা শিখলাম মোট সম্পদ। তবে এই মোট সম্পদের ভিতর কি থাকবে না? মোট সম্পদের ভিতর অবাস্তব সম্পদ থাকবে না। অবাস্তব সম্পদটাকে আমরা বাদ দিতে হবে। সব থেকে লাস্টে আমরা শিখেছি চলতি সম্পদের আবর্তন অনুপাত নির্বিক্রয় উদ্দীপকে দেওয়া থাকছে। চলতি সম্পদ গত ক্লাসে শেখা হয়েছে। তোমরা বাসায় সূত্রগুলো ভালো করে দেখবে। আমরা আগামী দিন সৃজনশীল সমস্যার সমাধান করব। ক্লাসের শুরুটা ছিল